তাহলে আজকের অবশেষে জানা গেল যে রক রেসলমেনিয়াতে কেন আসেনি। আমাদের তো অনেকেরই প্রশ্ন ছিল যে রক রেসলমেনিয়াতে কেন আসলো না, তার তো আসা উচিত ছিল। আজকের প্যাট মেগাপি শোতে রক তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে, আর সেগুলো নিয়ে কথা বলবো। অনেক কিছু বলার রয়েছে, আর তাছাড়া ডাব্লিউডাব্লিউ রিলেটেড বেশ কিছু নিউজও রয়েছে। তো আগে সেগুলো নিয়ে বলি, তারপরে এইটা নিয়ে ভালো করে কথা বলা যাবে। তো সবার প্রথমে নিউজটা রয়েছে রুসেফকে নিয়ে। এমনটা জানা যাচ্ছে যে রুসেফ ডাব্লিউডাব্লিউর সাথে 2 বছরের কন্ট্রাক্ট সাইন করেছে, যার মানে হলো কম করে হলো আমরা 2027 সালের রেসলমেনিয়া পর্যন্ত তাকে আমরা দেখতে পাবো। আর একটা মেক্সিকান ট্রিপল এ লুচা লিব্রে ওয়ার্ল্ড ওয়াইড কোম্পানি রয়েছে, এটা শুধুমাত্র মেক্সিকান ওই সমস্ত মাস্ক পরা রেসলারদের জন্যই। তো ওই কোম্পানিটাকে ডাব্লিউডাব্লিউ কিনে নিয়েছে, এখন এটা ডাব্লিউডাব্লিউর প্রপার্টি। তো আমরা ডাব্লিউডাব্লিউতে আরও বেশি বেশি মেক্সিকান রেসলার, মাস্ক পরা রেসলার দেখতে পাবো। আর তাছাড়া তোমরা দেখতে পাবে যে রিসেন্ট টাইমে আমরা কিন্তু মাস্ক পরা সুপারস্টারদের বেশ ভালো মতো ইউজ দেখতে পাই, যেখানে রে মিস্টেরিও, ড্র্যাগন লি, তারপরে পেন্টা, রে ফিনিক্স, এছাড়া আরও এলডব্লিউও রয়েছে। তাছাড়া আমরা দেখলাম যে জেলিনা ভেগা এখানে চেলসি গ্রিনকে হারিয়ে দিল। তো এইগুলো সেই জন্যই হচ্ছে, মানে ওই মেক্সিকান কোম্পানিটাকে ডাব্লিউডাব্লিউ কিনেছে, তো তাদেরকে একটু রেলিভেন্ট তো দেখাতে হবে, সেই জন্যই ফ্যান্সদের মনের মধ্যে এটা একটা বলতে পারো ব্র্যান্ডিং করে দিচ্ছে। আর আমার তো মনে হচ্ছে রেসলমেনিয়াতে আমরা রে ফিনিক্স ভার্সেস এল গ্র্যান্ডের ম্যাচে যে ওয়াইকিংওকে দেখতে পেয়েছিলাম, সেও তো এই ট্রিপল এ প্রমোশনেরই। তো আমরা মনে হয় তাকেও ডাব্লিউডাব্লিউতে খুব তাড়াতাড়ি দেখতে পাবো। আর বেলি তার ইন্টারভিউতে এটা জানিয়েছে যে তার ডাব্লিউডাব্লিউতে আর মাত্র প্রায় 6 মাসেরই আশেপাশে টাইম বাকি রয়েছে তার কন্ট্রাক্টটা শেষ হতে, কিন্তু সে নতুন কন্ট্রাক্ট সাইন করবে কিনা এই বিষয়ে সে কিছু বলেনি। আর যেভাবে ডাব্লিউডাব্লিউতে বেলির বুকিং চলছে, বলা যায় না হয়তো সে এইডব্লিউতেও চলে যেতে পারে, কারণ এইডব্লিউতে তার বেস্ট ফ্রেন্ড সারসা ব্যাঙ্কস বা মার্সিডিজ মনে রয়েছে। আর এইডব্লিউ কিন্তু ডাব্লিউডাব্লিউ থেকে তাকে অনেক বেশি পরিমাণ টাকা দেবে, আর সারসা ব্যাঙ্কসও বলা যায় না তাকে হয়তো রাজি করে নিতে পারে এইডব্লিউতে যাওয়ার জন্য। তো এখন যা কিছুই হতে পারে। তবে বেলি আদৌ ডাব্লিউডাব্লিউ ছাড়বে নাকি ডাব্লিউডাব্লিউর সাথে থাকবে, সেটা তো আমরা এই আর 4-5 মাস পরেই দেখতে পাবো। আর ডাব্লিউডাব্লিউ তাদের এই বছরের মানি ইন দ্য ব্যাংকের অফিসিয়াল পোস্টার রিলিজ করে দিয়েছে, দেখতে পাচ্ছ লস অ্যাঞ্জেলেসে হতে চলেছে 7ই জুন। আর এখানে পোস্টার আমরা সিএম পাঙ্ক, জেকব পাটু, জন সিনা, কোডি রোডস, আমাদের গরিবের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জেউসো, পেন্টা, সেথ রলিন্স সবাইকেই দেখতে পাচ্ছি, কিন্তু এখানে রোমান রেন্সকে দেখতে পাচ্ছি না। হতে পারে যে রোমান রেন্স ব্যাকল্যাশেতে ম্যাচ রেসেল করার পর একটা আবার লম্বা ছুটিতে যাবে, তো সেই জন্যই আমরা তাকে এখানে দেখতে পাচ্ছি না। আর এমনটা নিউজ এসছে যে রেসলমেনিয়াতে ডাব্লিউডাব্লিউ প্রথমে প্ল্যান করেছিল যে আমরা জেড কার্গিল ভার্সেস নায়া জ্যাক্সের ম্যাচ দেখতে পাবো, কিন্তু পরে সেটাকে চেঞ্জ করে জেড কার্গিল ভার্সেস নেওমি করে দেওয়া হয়। আর এবার জাস্ট একটা ফ্যাক্ট দেখে নাও, আগের বছর বেলি রয়্যাল রাম্বল জিতে ইউ স্কাইকে রেসলমেনিয়াতে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, আর তারপর থেকে বেলির পুরো ডাউনফল শুরু হয়ে যায়। কিন্তু এই বছর রেসলমেনিয়াতে আমরা তো বেলিকে দেখতে পেলামই না, উল্টে এখানে ইউ স্কাই যে আগের বছর বেলির কাছে হেরেছিল সে কিন্তু চ্যাম্পিয়নশিপ রিটেন করলো, আর ফ্যান্সের তরফ থেকে আলাদাই সাপোর্ট পেলো। আর এই জন্যই বলা হয় যে স্টোরি লাইন এখানে খুবই ভালো ইম্পর্টেন্ট, কারণ বেলিকে সেরকম কোনো স্টোরি লাইন দেওয়া হয়নি, যার ফলে বেলিকে একজন চ্যাম্পিয়ন হিসাবে খুব একটা ভালো দেখায়নি। কিন্তু ইউ স্কাইকে এমন একটা স্টোরি লাইন দেওয়া হলো যার ফলে সে চ্যাম্পিয়নশিপ জিতলো, আর তাকে বেশ স্ট্রংও লাগলো, আর ফ্যান্সরা তাকে সাপোর্টও করলো। তো এটাই হচ্ছে স্টোরি লাইনের গুরুত্ব। আর জন সিনা তার ইন্টারভিউতে এটা বলে যে তার মাথায় যেখানে টাক পড়ে যাচ্ছিলো সে সেখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করে নিয়েছে, কারণ ফ্যান্সরা এটা নিয়ে তাকে বহুত ট্রোল করছিল যে টেকো জন সিনা, তো সেই জন্যই সে এটা করিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত জন সিনার মাথায় টাক আছে কি নেই সেটা তো ঠিকঠাক বোঝা যাচ্ছে না। কিছুদিন আগে পর্যন্ত ছিল, কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করানোর পর সেটা আরও দেখা যাচ্ছে কিনা আর সেটা তো আমি দেখতে পাইনি, কারণ ক্যামেরা তো জন সিনার টাকের কাছে যায়নি। আর তারপর জন সিনা তো ম্যাক্সিমাম টাইম টুপি পরে থাকে, তো অতটা বোঝার উপায় নেই, আর অতটা কেউ খেয়ালও করেনি। আর ডাব্লিউডাব্লিউ একটা নতুন ট্রেডমার্ক ফাইল করেছে, সেটার নাম হচ্ছে বুলেট ক্লাব ব্ল্যাক। তো বুলেট ক্লাব বলতে তো আমাদের সেই এনজেপিডব্লিউর বুলেট ক্লাব টিমের কথা মনে পড়ে যায়, যেখানে আমরা কেনি ওমেগা, তারপরে এজে স্টাইলস, ফিন বেলার এদেরকে দেখতে পেতাম। আর এখন বুলেট ক্লাবের মেম্বার বলতে ডাব্লিউডাব্লিউতে রয়েছে এজে স্টাইলস, ফিন বেলার, আর আমাদের টামাটোঙ্গাও কিন্তু বুলেট ক্লাবেরই মেম্বার ছিল। তো এটা নিয়ে কি করবে বুঝতে পারছি না, আর মনে তো হয় না আদৌ কিছু করবে। তবে এই বুলেট ক্লাব ব্ল্যাক এই জিনিসটা কোথায় ইউজ করে সেটা দেখতে হবে। আর এবার একটু গান্থারকে নিয়ে কথা বলা যাক। কালকার মানডে নাইট ড্রতে তো দেখলাম যে কি হলো, সে কমেন্টেটরদের সাথে গিয়ে ঝামেলা করছে আর বলছে আই অ্যাম নট দ্য ওয়ান হু ট্যাপ আউট। তো হ্যাঁ, এখানে গান্থার বলছে যে আমি সে নই যে ট্যাপ আউট করেছে। তো হ্যাঁ, ঠিকই আছে, গান্থার তো ট্যাপ আউট করেনি, ট্যাপ আউট তো রেফারি করেছে। আর গান্থার ব্যাপারে নিয়ে বলবো যে গান্থার এমন একজন পার্সোনালিটি যাকে ট্রিপল এইচ খুবই পছন্দ করে, ট্রিপল এইচ একদম ফেভারিট স্টারদের মধ্যে বলতে পারো। তাকে দিয়ে অনেক বড় বড় কাজ ডাব্লিউডাব্লিউ করার সব থেকে বেশি ভরসাও ট্রিপল এইচ কিন্তু গান্থারকেই করে। গান্থারের বুকিং দিলেই বোঝা যায়। কিন্তু এটাও সত্যি যে সব থেকে বাজেভাবে গান্থারের ব্যান্ড কিন্তু ট্রিপল এইচই বাজায়। যখন তাকে হারায় একেবারে এমনভাবে হারায় যে একদম মুখ দেখানোর মতো অবস্থায় রাখে না। আর এই জন্যই বলছি যে গান্থারের ভবিষ্যতে কীভাবে কামব্যাক করে সেটাই দেখার বিষয়, কারণ এই প্যাট ম্যাকাপি মাইকেল কোলকে মেরে তো
খুব একটা লাভ হবে বলে মনে হচ্ছে না। তার উপর যেভাবে যে উসোর মতো সুপারস্টারের কাছে ট্যাপ আউট করেছে, তো গান্থারের ফিরে আসাটা খুবই মুশকিল। ট্রিপল এইচ কী করে সেটাই আমি দেখতে চাই। এখান থেকে কি গান্থারকে কোনোভাবে কামব্যাক করাতে পারবে, নাকি গান্থারের এখান থেকে ডাউনফল শুরু হয়ে যাবে? আর যদি গান্থারের ডাউনফল হয়ে যায় তাহলে আর কোনো বিশ্বাস নেই। মানে ট্রিপল এইচের সব থেকে ফেভারিট লোক গান্থারের যদি এই অবস্থা হতে পারে, তাহলে বাকিদের কী অবস্থা হবে সেটাই একবার ভাবো। আর তোমাদের মনে তো একটা প্রশ্ন নিশ্চয়ই আসবে যে ব্যাকল্যাশে তো আমরা জন সিনা ভার্সেস র্যান্ডি অর্টনের মধ্যে ম্যাচ দেখতে পাবো, তা এখানে কি র্যান্ডি অর্টন জিতবে? তো দেখো, আমার যা মতামত সেটা হচ্ছে যে জন সিনা এখন যে কটাই ম্যাচ লড়ুক না কেন তার হেরে যাওয়ার চান্স কিন্তু রয়েছে। কারণ জন সিনাকে এমন তো নয় যে তাকে লম্বা টাইটেল রেন দিতে হবে, এটা কোনো ফ্যাক্টর নয়। জন সিনা শুধুমাত্র 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, সে হয়ে গেছে। এবার যদি সে একদিন পরেও চ্যাম্পিয়নশিপ হয়ে যায় তাতে কিচ্ছু যায় আসবে না। তো এখানে র্যান্ডি অর্টনও আরামসে জিতে যেতে পারে, মানে আরামসে তো নয়, এখানে র্যান্ডি অর্টনেরও জেতার চান্স রয়েছে। আর যদি র্যান্ডি অর্টনের পরে অন্য কেউ চ্যালেঞ্জ করে তারও জেতার চান্স রয়েছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে মনে তো হয় না ডাব্লিউডব্লিউ জন সিনাকে এত সহজে হারাবে, কারণ জন সিনা একজন হিল। যদি জন সিনা একজন ফেস সুপারস্টার হতো তাহলে ওই আমরা সেই 2017 সালের মতো দেখতে পেতাম যে রয়্যাল রাম্বলে জিতলো, তারপর এলিমিনেশন চেম্বারে হেরে গেল। কিন্তু এখানে মনে হয় না সেই জিনিসটা হবে। তাই আপাতত এখন জন সিনার চ্যাম্পিয়নশিপ রিটেন করার চান্সই বেশি। আর যদি হারে তাহলে সেই সামার স্ল্যামের আশেপাশে গিয়ে হারবে, মানে সামার স্ল্যামেতে গিয়েই হারবে, কারণ ওটা একটা বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট। আর এবারে তো দুদিনের হতে চলেছে, মানে রেসলম্যানিয়া টাইপের হতে চলেছে। কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যে আমি র্যান্ডি অর্টনকে হারতেও দেখতে চাই না। একটা না অনেকটা প্রিমিয়াম লাইভ ইভেন্টে হারার পর রেসলম্যানিয়াতে গিয়ে জো হেনরিকে হারিয়েছে, তো ওটা নিয়ে আর কী বা বড়াই করবো। তো মনে তো হচ্ছে র্যান্ডি অর্টন আবার হারতে চলেছে, যেটা দেখতে আমার তো খুবই খারাপ লাগবে। তবে র্যান্ডি অর্টন যদি ব্যাকল্যাশেতে আর কেউ আর পান কিক মেরে জন সিনাকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ নিয়ে নেয়, সেটা একটা অনেক বড় মোমেন্ট হবে, আর আমি তো খুবই খুশি হব। আর ডাব্লিউডব্লিউ এটা অফিসিয়াল করে দিয়েছে যে তারা ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটাকে রিটায়ার করেই দিয়েছে, মানে যেটা ফিন ব্যালর জিতেছিল সবার প্রথমে, তারপর সেটা অনেক হাত বদল করে আমরা রোমানের কাছে দেখতে পাই। আর সব থেকে বেশি সময় তো ওটা রোমানের কাছে ছিল। ইউনিভার্সাল টাইটেল বললেই আমাদের রোমানের কথা মনে পড়ে। ওই চ্যাম্পিয়নশিপটাকে এখন অফিসিয়ালি রিটায়ার করে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম যে নীল কালারের চ্যাম্পিয়নশিপটা আর ডাব্লিউডব্লিউর যে মেন চ্যাম্পিয়নশিপটা ছিল ওই দুটোকে জুড়ে আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ বানানো হয়েছে। কিন্তু এখন ওই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটিকে আর ধরা হবে না। এখন তোমরা যে বেল্টটা রয়েছে তাকে তোমরা ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ কিংবা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ যেটা এখন চলছে সেটা বলতে পারো। ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটা আর ওর মধ্যে নেই। আর দেখতে গেলে ওটা একদম অপয়া চ্যাম্পিয়নশিপ, ওটার একদম খুব নাম খারাপ হয়ে গেছিলো। এটা বলতো যে যার কাছেই যাবে তার জীবন বরবাদ করে দেবে, শুধুমাত্র ব্রক লেসনার আর লাস্টের দিকে রোমান রেন্সের জন্য ওই চ্যাম্পিয়নশিপটা একটু সম্মানিত হয়েছিল। আর ট্র্যাভিস স্কট তো রেসলম্যানিয়াতে কোডির কাছে ক্রস রোডসকে খুব মজা পেয়ে গেছে। সে এখন বলছে যে আমি এটা সিরিয়াস বলছি যে এখন এই ডাব্লিউডব্লিউতে কাজটাই হচ্ছে আমার ফুল টাইম জব, আমি এটাই করতে চাই। কিন্তু খুব ভালো কথা, কিন্তু গেঁজাখোরদের উপরে কেই বা বিশ্বাস করবে? এদের ফুল টাইম জব মানে 9 মাসে 6 মাসে একবার দেখা দেবে, হয় মারবে নয় বেশিরভাগ সময় মার খেয়ে বাড়ি চলে যাবে, যেমনটা আমরা আইসো স্পিডের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম। ফুল টাইম তো তখন হবে যখন আমরা একে লোগান পলের মতো রেগুলার রেসলিং করতে দেখতে পাবো। কিন্তু কোথায় লোগান পল আর কোথায় ট্র্যাভিস স্কট, বডির অনেক পার্থক্য আছে। ট্র্যাভিস স্কট যদি একটা ম্যাচ লড়ে নেয় তাহলে কম করে হলেও 1-1.5 বছর আর দেখতে পাবো না। আর এবার ফাইনালি রকের ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। আর দেখতে গেলে এলিমিনেশন চেম্বারের পর থেকে শুরু করে এখনও পর্যন্ত রকের আমরা কোনো রকম ইন্টারভিউ দেখতেই পাইনি। এই প্রথমবার আমরা রকের ইন্টারভিউ দেখতে পাচ্ছি, যেখানে আমরা এইবার ফাইনালি জানতে পারলাম যে আসল কারণটা কী ছিল। তো এক এক করে বলা যাক। এখানে এলিমিনেশন চেম্বার থেকে শুরু করা যাক। এখানে রক বলে যে প্রথমে তো কোডি রোডসেরই হিল টার্ন করানোর কথা ছিল, এমনটা ছিল যে কোডি রোডস হিল টার্ন করবে আর জন সিনার উপর অ্যাটাক করবে। কিন্তু একদম লাস্ট মোমেন্টে এমনটা ঠিক করা হয় যে জন সিনার হিল টার্ন হবে, কোডির হিল টার্ন হবে না। এটা অনেক বড় শকার, আর এটা রকেরই প্ল্যান ছিল। এটা তো হয়ে গেল রকের কথা। তবে আমার একটা জিনিস মনে পড়ছে যে তখন একটা রুমার এসেছিল, যেটার উপর আমি খুব একটা তো বিশ্বাস করিনি, কিন্তু এখন মনে হচ্ছে রুমারটা একদম ঠিক। সেটা হচ্ছে যে যখন জন সিনাকে বলা হয় যে সে হিল টার্ন করবে, তখন কিন্তু জন সিনা প্রথমে রাজি হয়নি, সে হিল টার্ন করতে চায়নি। কিন্তু তারপর জোর জবরদস্তি করার পর সে রাজি হয়ে যায়। আর এলিমিনেশন চেম্বার শেষ হয়ে যাওয়ার পর কিন্তু ব্যাক স্টেজেতে রক আর জন সিনার মধ্যে একটু কথা কাটাকাটি, একটু ঝামেলা হয়। এটা ব্যাক স্টেজেতে যেহেতু হয়েছে, তো ব্যাক স্টেজ থেকে তো খবর লিক হয়েই যায়। তখন এটা একটা রুমার ছিল, কিন্তু আমি ভাবছিলাম যে এত বড় পার্সোনালিটি এরা এইভাবে কি কখনো এরকম করবে? এটা তো আগে থেকেই প্ল্যান করা থাকে। কিন্তু এখন তো সিনারিও দেখে বুঝতে পারছি যে হ্যাঁ, এটা কিন্তু হতে পারে। কারণ শেষ মোমেন্টে যখন বলা হবে যে তুমি হিল টার্ন করতে চলেছো, কিন্তু জন সিনার মতো মানুষ কখনো এটা রাজি হওয়ার লোক নয়। কারণ জন সিনার জীবনে কখনো ওরকম ক্যারেক্টার তো প্লে করেনি। আর বাস্তবে সে যে ক্যারেক্টারটা এত বছর ধরে প্লে করে এসছে, সেই ক্যারেক্টারটা হঠাৎ করে ছাড়াও মুশকিল। তুমি গেছো এলিমিনেশন চেম্বারে একটা মাইন্ডসেট নিয়ে, তোমাকে গিয়ে বলা হবে যে
তুমি এইরকমভাবে হিল টার্ন করবে। তো এইটা তো খুবই খারাপ জিনিস, আগে থেকে তাকে কিছু বলা হয়নি, আর সেই জন্য জন সিনা একটু বিরোধ করেছিল, যার ফলে রকের সাথে তার ব্যাক স্টেজেতে একটা ঝামেলা হয়েছিল, যেটা পুরোপুরি সত্যি কিনা তো বলা মুশকিল, শুধুমাত্র বিশ্বাসের ওপরই নির্ভর করতে হবে। আর তারপর থেকে দেখতে গেলে আমরা কি দেখেছি, জন সিনা যে কটা প্রোমো কাট করেছে সেখানে কিন্তু একবারও রকের মেনশন করেনি, আর আমরা রোড টু রেসলম্যানিয়াতে রককে একবারও দেখতে পাইনি। শুধুমাত্র লাস্টের দিকে আমরা একটা জায়গায় কোডিকে রকের নাম নিতে দেখেছিলাম যে তুমি তো রকের কাছে সোল বেচেছো, রকের মেনশন বলতে শুধুমাত্র ওটুকুই। আর তাছাড়া আরেকটা ভাবার বিষয় আছে যে আগের বছর আমরা দেখেছি যে রক এরিনাতে তো আসছে, এই বছর টাইম নেই বলে আসতে পারেনি, কিন্তু সে ইনস্টাগ্রামেতে একটার পর একটা ভিডিও ছাড়তেই চলেছে, কিন্তু এই বছরে একটা সামান্য পোস্ট পর্যন্ত পেলাম না, ভিডিও তো দূরের কথা। তো নিশ্চয়ই কোথাও না কোথাও এই জন সিনা রকের ব্যাপারটা মনে হচ্ছে ঠিক, যে এদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, যার ফলে রক এখান থেকে পুরোপুরি বেরিয়ে যায়, আর জন সিনার ওপরেই পুরো দায়িত্ব দিয়ে দেওয়া হয় যে তুমি আর কোডি মিলে এই স্টোরি লাইনটা সামলাও। কারণ তখন জন সিনার মত থাকুক বা না থাকুক, জন সিনার হিল টান তো হয়ে গেছে, তখন তো আর কিছু করার নেই, যেটা শুরু করেছে সেটাকে শেষ তো করতেই হবে। আর জন সিনার ফেসিয়াল এক্সপ্রেশন দেখে তো আমরা বুঝতেই পারছিলাম যে হিল ক্যারেক্টারটা প্লে করতে অনেক অসুবিধা হচ্ছে, তাও এখন চ্যাম্পিয়নশিপ জেতার পর বা রেসলম্যানিয়াতে তার মুখে একটু হাসি দেখা যাচ্ছে, যার ফলে সে একটু কমফর্টেবলভাবে কাজগুলো করতে পারছে। আর যেহেতু জন সিনা একজন হলিউড অ্যাক্টর, তাই তার অত প্রবলেমও হচ্ছে না। আর এবার রকের ইন্টারভিউতে ফেরা যাক, রক এটা বলছে যে আমি কোডি আর জন সিনাকে বলে দিয়েছিলাম যে এই এলিমিনেশন চেম্বার পর্যন্তই লাস্ট, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি, এরপর তোমরা দুজন সামলাবে। তো এখান থেকেও আমরা সেই জিনিসটার একটা ইঙ্গিত তো পেয়েই যাচ্ছি, রক এটাকে কভার করার চেষ্টা করছে। আর তারপরে আমরা রেসলম্যানিয়াতে কেন রককে দেখতে পাইনি, রক এটার অ্যান্সারে বলে যে রেসলম্যানিয়াতে আমি আমার টিভিতে মানে বাড়িতে বসে টিভিতে এনজয় করছিলাম, আমি নাইট ওয়ানেও দেখলাম যে কী কামাল হয়ে গেল সেথ রলিন্স আর পল হেমানের, আর তারপর নাইট টুতেও দেখতে পেলাম। আমি নাইট টুতে এই জন্য আসিনি কারণ আমি চাই না যে জন সিনার ওপর থেকে স্পটলাইট চলে যাক, আমি আসলে স্পটলাইট আমার উপরে চলে আসবে, এইটা রক ক্ল্যারিফিকেশান দিয়েছে, কিন্তু আমার তো মনে হয় না যে এটা আসল কারণ হবে, কারণ এখানে জন সিনার কথা বলা হচ্ছে, এখানে এমন কোনো আলতু ফালতু সুপারস্টার নেই যে জন সিনা মানে রক আসলে তার স্পটলাইট চলে যাবে। এখানে জন সিনারও বড় কারিজমা রয়েছে, রকেরও বড় কারিজমা রয়েছে, দুজনেরই হিউজ ফ্যান বেস রয়েছে, দুজনে গ্রেটেস্ট অফ অল টাইম। তো এখানে আমার তো মনে হয় না যে রকের জন্য জন সিনার স্পটলাইট চলে যাবে বা জন সিনার জন্য রকের স্পটলাইট চলে যাবে, এখানে নজর তো ক্রাউডের দুজনের উপরেই থাকবে। তো রকের এই ক্ল্যারিফিকেশনের সাথে আমি তো একমত হতে পারছি না, রক আসলেও তেমন খুব একটা কিন্তু যায় আসতো না। আমরা আগের বছরের রেসলম্যানিয়াতে জন সিনা আর রককে একসাথে দেখতে পেয়েছিলাম, সেখানে পরিবেশটা কেমন তৈরি হয়েছিল আমরা সকলেই জানি। আর আমার এই জন্যই মনে হচ্ছে যে রক এটাকে যাও করে একটা মানে যাও একটা ক্ল্যারিফিকেশন দিতে হবে, যাও করে ব্যাপারটাকে কভার করতে হবে, তাই এটা বলছে স্পটলাইটের কথা। আর তাছাড়া দেখতে গেলে এখানে আমাদের 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনা রয়েছে, এখানে আমাদের গরিবের গ্রেটেস্ট অফ অল টাইম রোমান রেন্স নেই যে রক আসলে তার থেকে স্পটলাইট ছিনিয়ে নেবে। আমরা আগের বছর কী হয়েছিল দেখেছিলাম, রক আসার পর থেকে রোমানকে আর কেউ দেখতেই পাচ্ছে না, সমস্ত স্পটলাইট রকের ওপরে চলে গেছে। এটা হওয়ার কথা ছিল রোমান ভার্সেস কোডির ফিউড, কিন্তু হয়ে গেল রক ভার্সেস কোডির ফিউড, কারণ রক আসার পর সমস্ত ফ্যান্সদের অ্যাটেনশন চলে যায় রকের ওপরে, সমস্ত স্পটলাইট চলে যায় রকের ওপরে, আর রোমানকে তো কেউ পাত্তা দিত না। এমনটা মনে হচ্ছিল যেন রোমানের জায়গাটা নিয়ে নিয়েছে রক, আর সোলো সিকোভার জায়গাটা নিয়ে নিয়েছে রোমান রেন্স, আর সোলো সিকোভার জিমুসোকে তো সবাই এমন রিয়াক্ট করছিল যেন তারা থেকেও এক্সিস্ট করে না। তো এইটা তো আমরা পরিষ্কার দেখতে পেয়েছিলাম, কিন্তু এই জিনিসটা অনেকে মানবে না, আর আঁটু ঝাঁটু ফ্যান্সদের মাথায় এই জিনিসটা ঢুকবেও না, তো ওসব বলে লাভও নেই, যারা জানার তারা ভালো করেই জানে। আর এই জন্যই মনে হয় যে জন সিনার ওপর থেকে স্পটলাইট রকের ওপরে চলে যাবে, এটা আমার তো মনে হয় না এইটা কারণ, এর পেছনে হয়তো অন্য কোনো কারণই রয়েছে যেটা আমরা জানি না, আর হয়তো কোনোদিন জানতেও পারবো না, শুধুমাত্র ওই রুমারের ওপরেই আমাদের বিশ্বাস করতে হবে। আর তাছাড়া দেখতে গেলে এখন মানে এটাই দাঁড়াচ্ছে যে রক যে আগের বছর রেসলম্যানিয়ার পরে কোডিকে এসে হুমকি দিয়ে গেল, সেটার কোনো রকম মানে নেই। ব্যাট ব্লাডেতে রোমান আর কোডি দুজনকেই হুমকি দিয়ে গেল, সেটারও কোনো মানে নেই। আর তাছাড়া এই আমরা জানুয়ারি মাসে দেখতে পেলাম যে রক বলল যে ফাইনাল বস সবসময় 20 পা এগিয়ে থাকে, সেটাও মিথ্যে কথা ছিল, সেটারও কোনো মানে নেই। আর তারপরে আমরা এলিমিনেশন চেম্বারে আত্মা বেচাবেচি দেখলাম, সেটারও কোনো মানে দাঁড়ালো না, সব কিছুই ছিল ভুয়ো আর সব কিছু ছিল মিথ্যে। এদের মেন উদ্দেশ্যটা ছিল ফ্যান্সদের ইমোশনকে ব্যবহার করে বিজনেস করা। আর আমাদের সিএম পাঙ্ক তো আগেই বলেছিল যে জন সিনা আর রক হচ্ছে টাকলা ফ্রড, কিন্তু এখানে হচ্ছে জন সিনা না, এখানে ট্রিপল এইচ আর রক হচ্ছে টাকলা ফ্রড, এই দুজন টাকলা ফ্রড করে চলে গেল আমাদের সাথে, আর আমরা বুঝতেও পারলাম না, এখন গিয়ে বুঝতে পারছি যখন সব কিছু হয়ে গেছে।
এই জিনিসগুলো আমরা ভেন্স ম্যাকম্যানের যুগে খুবই কম দেখতে পেতাম আর খুবই ছোট স্কেলে হতো, কিন্তু এখন এগুলো একটু দরকারের চেয়ে বেশি হচ্ছে আর অনেক বড় লেভেলে গিয়ে হচ্ছে। আর এত বড় লেভেলে হচ্ছে যে এটার জন্য ডাব্লিউডব্লিউ সব থেকে বড় শো, যেটার জন্য পুরো দুনিয়ার ফ্যান্সরা কয়েক বছর ধরে ওয়েট করে থাকে, রেসলম্যানিয়া, যার উপরে এর প্রভাবটা ডাইরেক্ট পড়লো আর আমরা 41 বছরের সব থেকে বেকার রেসলম্যানিয়া উপহার পেলাম। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমার সাথে ডাব্লিউডব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।